মিডিয়া কন্ট্রোল করা আসলে ফ্যাসিস্টের কাজ, সেটা তারা করেছে। আমি বিশ্বাস করব এবং আশা করব, এবং আমি পিছনেও দেখেছি বাংলাদেশি জাতীয়তাবাদে যারা বিশ্বাস করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2001 থেকে 6 সাল পর্যন্ত, আমরা তখন ছোট ছিলাম, প্রত্যেকটা পত্রিকায় হাজারো কার্টুন ছাপা হয়েছে। আপনারা কি বলতে পারবেন যে তখন কাউকে কার্টুন আঁকার জন্য গ্রেপ্তার করা হয়েছে? কাউকে কার্টুন আঁকার জন্য গুম করা হয়েছে? এটা তো ভালো। অনেকে আমার কাছে বলে যে আপনাদের দল মিডিয়া কন্ট্রোল করতে পারে না। আমি বলছি খুবই ভালো, তো দল মিডিয়া কন্ট্রোল করতে পারে না, এটা তো খুবই ভালো, কারণ দলের কাজ না তো মিডিয়া কন্ট্রোল করা। মিডিয়া তো স্বাধীন। মিডিয়া স্বাধীন কে করেছেন? বাংলাদেশে। বাংলাদেশের এই স্বাধীন দেশে যখন শেখ মুজিব ক্ষমতায় আসেন, তিনি মাত্র 4টি পত্রিকা রাখেন, এবং সেই অবস্থা থেকে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব নেন, বাংলাদেশের মিডিয়া, সংবাদপত্র, ম্যাগাজিন থেকে শুরু করে সকল কিছুর সংখ্যা গিয়ে দাঁড়ায় 650টি। আজকে একটি বিষয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে, বাংলাদেশি জাতীয়তাবাদ। একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে মেরুকরণ। একটি কথা আজকে না বললেই হয় না, সেটা হচ্ছে এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ। কেন জানেন? আমি 2টা উদাহরণ দেব বিএনপি কেন বাংলাদেশ। বাংলাদেশে যে মেরুকরণ মুক্তিযুদ্ধের পরে করা হয়েছে, যে আমাদের জাতিকে গড়ে তোলা হয়েছিল ভাষা ভিত্তিক জাতীয়তাবাদ হিসেবে, বাঙালি জাতীয়তাবাদ। এই যে ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠীভিত্তিক জাতীয়তাবাদ, নৃগোষ্ঠীভিত্তিক জাতীয়তাবাদ, অনেক ধর্মভিত্তিক জাতীয়তাবাদ, এই সকল জাতীয়তাবাদকে ছিন্ন বিচ্ছিন্ন করে পুরো একটা মানচিত্রকে, যে মানচিত্রের জন্য আমরা লড়াই করেছি, যেই মানচিত্রটাকে একত্রিত করার জন্য একটা জাতীয়তাবাদকে আবিষ্কার করলেন বা তৈরি করলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেটাকে বললেন বাংলাদেশি জাতীয়তাবাদ, যেখানে সবার জায়গা আছে। এবং ঠিক একইভাবে আপনারা দেখবেন এই 5ই আগস্টের আগে, এখন অনেকের মুখে বুলি ফুটেছে, অনেক কথা বলছে। এই 5ই আগস্টের আগে, ঠিক 1 বছর আগে, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি 1 দফা ঘোষণা করেছিলেন। আপনি দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের দোসররা বাদে তার ওই 1 দফার সাথে সবাই সংহতি প্রকাশ করেছিলেন। সেই একইভাবে যেভাবে জিয়াউর রহমান করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ, যেভাবে মেরুকরণ করেছিলেন, তারই সুযোগ্য সন্তান তিনি যে মেরুকরণটা করলেন, সেই মেরুকরণের নাম ছিল ফ্যাসিবাদ বনাম বাংলাদেশ। আমি বিশ্বাস করি আবার যখন এই দেশ সংকটে পড়বে, আবারও এই দেশে সেই মেরুকরণ আসবে, আবারও সেই মেরুকরণ জিয়া পরিবারের হাত ধরেই আসবে। দেশে অনেক কথা হচ্ছে এখন পরিবারতন্ত্র নিয়ে। যারা পরিবারতন্ত্র নিয়ে কথা বলছেন তারা অনেক ভুলের মধ্যে আছেন, কারণ তারা এই পরিবারতন্ত্র বলতে জিয়া পরিবারকে টার্গেট করছেন। জিয়া পরিবার 3 জনের পরিবার না, জিয়া পরিবার 10 কোটি মানুষের পরিবার। এত সহজ নয়, শিকড় অনেক গভীরে। আর আপনারা যেটা বলছেন যে সংস্কৃতি বা সংবাদপত্র, সেটা নিয়ে তো কথা বললাম। আমি জানি, আমি বিশ্বাস করি যে সংস্কৃতি নিশ্চয়ই সাংস্কৃতিক ব্যক্তিদের মূল্যায়ন হবে, এবং এই সাংস্কৃতিক ব্যক্তিদের মূল্যায়নও এই বাংলাদেশে প্রথম শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। নতুন করির একটি অনুষ্ঠানে, ছোট্ট একটি গল্প বলে আমি আমার বক্তব্যের পাঠ শেষ করছি। নতুন করির একটি অনুষ্ঠানে বাচ্চারা তখন বলছিলেন যে আপনাকে, জিয়াউর রহমান তখন উপস্থিত ছিলেন, তখন বাচ্চারা বলছিলেন যে আপনাকে কি আমরা কমল ভাইয়া বলে ডাকতে পারি? তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বললেন যে তোমরা অবশ্যই আমাকে কমল ভাইয়া বলে ডাকবে, কারণ আমি তোমাদের কমল ভাইয়া। এই বাংলাদেশে সাংস্কৃতিক যে শিকড়, সেই শিকড় গড়ে তুলেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেখান থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আমরা অনেক অশুভ শক্তির প্ররোচনায় পড়ে আমরা আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আমরা সেই দূরে সরে যাওয়া থেকে আমরা আবারও সরে আসতে চাই। আমাদের একটি প্ল্যাটফর্ম গঠিত হয়েছে, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে কথা বলুক। আমরা বিগত দিনে দেখেছি ভারতীয় শিল্পী এসে গান গেয়েছে, এখন দেখছি অনেকে পাকিস্তানি শিল্পী এনে গান গাওয়াচ্ছেন।
আমাদের সবার আগে বাংলাদেশ, বাংলাদেশি শিল্পী, বাংলাদেশি সংস্কৃতি, বাংলাদেশি ঐতিহ্যের ধারক বাহক হয়ে কাজ করুক, সেই কামনা রইল। এরপরে আমি একটি কবিতা পাঠ করব। অনেকেই বলতে পারেন যে একটি কবিতাই আমি সব জায়গায় পাঠ করি, কিন্তু আমাদের জাতীয় জীবনের এই বাংলাদেশের মানুষের সংগ্রাম, ঐতিহ্য, আমাদের বিদ্রোহ, যার অবিকল্প নাম আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমরা যতটা নজরুলকে ধারণ করতে পারবো, আমরা ততটাই বাংলাদেশি হয়ে উঠতে পারবো। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা কুলি মজুর পাঠ করছি, আজকের দিনের সাথে না গেলেও পাঠ করছি। দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাহেব তারে ফেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এভাবেই কি মার খাবে দুর্বল, যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই, কত ক্রোর পেলি বল। রাজপথে তবে চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এইসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা, খুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না তো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, এই পথ এই জাহাজ সকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটাসে পথের দুপাশে পড়িয়া যাদের হাত। তোমারে সেবিতে রইল যাহারা, মজুর মুটেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি সয়ে রবে তেতালার পরে, আমরা রইব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে বড় সাজ মিছে। আমি রিপন ভাইয়ের কাছে একটি অনুরোধ করব। আমরা এই যে আয়োজনটি বাংলা পরিসর করতে চাচ্ছে, যে জাতীয়তাবাদী আদর্শের সাহিত্যিক, কবি, সাংবাদিক সবাইকে একত্রিত করার এই প্রয়াসটা আমাদের যাতে থাকে, আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে ভালোবাসবেন। ধন্যবাদ সবাই।